ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব রামমূর্তি কমিটি 1990। রামমূর্তি কমিটি 1990। এখান থেকে দুই একটি প্রশ্ন আসে, বিষয়টা কি আগে সেটা জানবো। আমরা জানি জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশিত হলো, 1986 সালে সরকার প্রকাশিত করলো। এর পরে যে কোনো একটা কিছু যখনই প্রকাশিত হয় বা কার্যকরী হয়, তার কিন্তু একটা রিভিউ করার প্রয়োজনীয়তা আসে, যে এটা কতটা সঠিক। যেটা আমরা করলাম, একটা যে কোনো কিছুরই সুস্থভাবে চলতে গেলে আমাদের ব্যক্তিগত জীবনেও একটা কাজ যখন করি, আমরা কিন্তু সেটা নিজে নিজে রিভিউ করি, এটা আমার উচিত হলো, এটা কতটা সাকসেস হলো। এই যে আমরা যখন পড়ছি, পড়ার পরে কি করছি, রিভাইজ দিচ্ছি, অর্থাৎ রিভিউ করছি যে আমার কতটা দক্ষতা আমি অর্জন করতে পেরেছি, কতটা আমি স্টোর করতে পেরেছি, কতটা আমি ভুলে যাচ্ছি, কোথায় কোথায় ত্রুটি আছে। আমি একবার পড়ে গেলাম, সেটা নিয়ে আর আলোচনা করলাম না। এই যে তোমাদের কোশ্চেন সেট, প্র্যাকটিস সেট করানো হয় কেন, কতটা আমি আয়ত্ত করতে পেরেছি টপিকটা, সেটা দেখবার জন্য, বুঝবার জন্য। ঠিক সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যখন কোনো পলিসি গৃহীত হয়, সেটা যখন মানে প্রয়োগ ঘটে, কিছু সময় পর সেটাকে কিন্তু একবার অন্তত রিভিউ করে দেখার প্রয়োজন আছে। ঠিক তেমনি ভারত সরকার যখন 1986-এ জাতীয় শিক্ষানীতি গ্রহণ করলো 1986, তারপরে 1990 সালে সেটার মনে হলো 3-4 বছরে এটার কতটুকু কি ইমপ্লিমেন্ট হয়েছে, এর প্রয়োগে কতটা সুফল কতটা কুফল। এই যে এত কিছু আমরা কর্মসূচি নিলাম, শিক্ষার কাঠামো থেকে, যে বলেছি ভ থেকে ভ, একদম ভূমিকা থেকে ভবিষ্যৎ পর্যন্ত, এই যে 12টা টপিকে আমরা এত কিছু সিদ্ধান্ত নিলাম, অ্যাপ্লাই করলাম সারা দেশ জুড়ে, তার কতটা কার্যকরী হয়েছে এটা একটা দেখবার প্রয়োজন আছে। এই উদ্দেশ্যে 1990 সালে একটি কিন্তু কমিটি গঠিত হলো। 1990 সালে তোমার যে 7 মে, আবার সেই মে মাস 7ই মে, বিখ্যাত শিক্ষাবিদ আচার্য রামমূর্তির নেতৃত্বে একটি কমিটি, এটা কিন্তু আর কমিশন নয়, কমিটি গঠিত হলো। মোট 17 জন সদস্য, কোঠারি কমিশনের মতো 17 জন সদস্য নিয়ে আচার্য রামমূর্তির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলো। ঠিক আছে, এবার এরা কমিটির কাজ কি ছিল? কমিটির 3টে বিষয়ের গুরুত্ব, যে 1986 এর যে জাতীয় শিক্ষানীতি, সেটার পুনর্বিবেচনা করতে হবে, যে কোথায় কি সমস্যা আছে, সুবিধা আছে, অসুবিধা আছে, সেটা একটু রিভিউ করে দেখতে হবে, এবং এর কোথায় পরিবর্তন এবং পরিমার্জন করতে হবে। 3টে, ঠিক আছে, কোথায় পরিবর্তন বা পরিমার্জন করতে হবে, পুনর্বিবেচনা এবং পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা, এবং কিছু সময় ভিত্তিক কর্মসূচি নেওয়ার কথা বলা হয়। এই 3টে বিষয় সরকার মেনলি বলে দেয়, যে এই 3টি বিষয়কে আপনারা ফোকাস করবেন। তাহলে কি, এক হচ্ছে 1986 এর যে শিক্ষানীতি রয়েছে, সেটা একবার রিভিউ করে দেখবেন আপনারা কতটা কি আছে। সেকেন্ড হচ্ছে কোথায় পরিবর্তন বা পরিমার্জন করা দরকার, এখন সময় আছে, মাত্র 4 বছর হয়েছে। আর থার্ড হচ্ছে সময় ভিত্তিক কিছু কর্মসূচি করে দিন। এইখানে প্রশ্ন আছে, সময় ভিত্তিক কর্মসূচি কি, ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে এটা। সময় ভিত্তিক কর্মসূচি হচ্ছে যখন কোনো একটা ব্যবস্থা আমরা টাইম বাউন্ডিং হিসেবে চালু করি, যে এটা করছি আমি, ধরো সাপোজ আজকে 2025-এর জুলাই মাস, আমরা চাইছি যে সিলেবাসটাকে আগস্টের 3 তারিখের মধ্যে কমপ্লিট করব। ক্লিয়ার? তাহলে এই যে সময়ের মধ্যে এটাকে শেষ করতে হবে। ঠিক সরকারি ক্ষেত্রে কোনো কর্মসূচি, প্রাথমিক শিক্ষাকে আমরা বিদ্যালয়ের যা যা ত্রুটি আছে এই 5 বছরের মধ্যে, একদম এই সালের 31শে ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট চাই, এইটাকে বলা হচ্ছে সময় ভিত্তিক কর্মসূচি। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক কমিশন গঠিত হয়েছে। সময় ভিত্তিক কর্মসূচি একমাত্র দেখা গেছে খুব ভালো রকম, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, যেখানে একদম 1-এ ভর্তি হওয়ার বয়স বলে দিয়েছে 2003, চতুর্থ শ্রেণীর শিক্ষা শেষ করা বলে দেওয়া আছে 2006, 2010-এর মধ্যে 8ম শ্রেণীর শিক্ষা সমাপ্ত করার একটা টাইম বাউন্ডিং সময় ভিত্তিক কর্মসূচি ছিল, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। সেটা এসে পরে 2000-2001। কিন্তু এখানে রামমূর্তি কমিটিকে 3টে বিষয় টাইমলাইন বেঁধে দেওয়া হলো। এক হচ্ছে পুনর্বিবেচনা করা, পরিবর্তন পরিমার্জন হলে করুন, আর হচ্ছে সময় ভিত্তিক কিছু কর্মসূচি বলুন, যাতে এই জাতীয় শিক্ষানীতিটা শর্ট টাইমের মধ্যে সাকসেস হয়। এবারে কমিটি মোটামুটি 8 মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরে, সারা ভারতবর্ষে ঘুরে, মানে পাহাড় নদী সমুদ্রের বিচে বসে সময় কাটিয়ে সেই ঘোরা নয়, কিন্তু মানে শিক্ষা বিষয় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, যারা শিক্ষার সাথে যুক্ত, তাদের সাথে কথা বলে প্রায় 8 মাস পর কি করলো,
1990 সালের 26 ডিসেম্বর। এইবার এখানে অনেকেই প্রশ্ন করবে স্যার বই অন্য কিছু দেখে যায়, সেটাও আসবো। 1990 এ 26 ডিসেম্বর যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রি আছে তার হাতে রিপোর্ট জমা দিল। কোথায়? কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিল কবে? এই 1990 সালের 26 ডিসেম্বর। মে মাসে তৈরি হয়েছিল আর ডিসেম্বরের 26 তারিখে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দেওয়া হয়। আর এই প্রতিবেদনটা পার্লামেন্টে কবে উত্থাপন হয়? পার্লামেন্টে উত্থাপনটা হলো 9 জানুয়ারি 1991। 9 জানুয়ারি 1991। এটাই হয়তো তোমরা অনেক জায়গায় পাবে। 9 জানুয়ারি। এটা যদি পার্লামেন্টে কবে উত্থাপিত হলো, এটা তো আমরা তো জানি যে কোনো সিদ্ধান্ত গৃহীত হতে গেলে আমাদের দেশে পার্লামেন্টে সেটাকে উপস্থাপন করতে হয়। তাহলে কমিটি গঠিত হয়েছিল রামমূর্তি কমিটি 1990 সালের 7ই মে। তারা সরকারের কাছে রিপোর্ট জমা দিল 1990 সালের 26 ডিসেম্বর এবং সেই প্রতিবেদন বা রিপোর্টটি পার্লামেন্টে উত্থাপিত হলো বা পাশ হলো কবে? 9 জানুয়ারি 1991। আচার্য রামমূর্তির নেতৃত্বে কমিটি গঠিত হয়েছিল। মোট সদস্য কজন ছিল? 17 জন। কটি বিষয়ের উপরে তাদের হাইলাইট করতে বলা হয়েছিল? 3টি বিষয়। জাতীয় শিক্ষানীতি 1986 পুনর্বিবেচনা এবং পরিবর্তন পরিমার্জন দরকার হলে সেটা, এবং কিছু সময় ভিত্তিক কর্মসূচি প্রদান করা যাতে শিক্ষাটাকে দ্রুত আমরা কিছুটা কার্যকরী করে দিতে পারি। আশা করি এটুকু আমরা রামমূর্তি কমিটির পটভূমি রিপোর্টটা দেওয়া অবধি আমরা ক্লিয়ার হতে পেরেছি। এবারে এই রামমূর্তি কমিটির যে রিপোর্টগুলো আমরা পেলাম বা ভারত সরকার পেল, সংসদে উপস্থাপিত হলো, এই কমিটির রিপোর্টে কি কি ছিল সেগুলো এবার আমরা ক্লিয়ার করব। প্রথমেই রিপোর্টে যেটা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা ছোট্ট তোমার যে বাক্যের মধ্যে বিষয়টাকে বলেছে যে সামাজিক সমতা এবং ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে একমাত্র হাতিয়ার হবে শিক্ষা। অর্থাৎ শিক্ষার মধ্যে দিয়ে সমতা, আগে বলেছিলাম সাম্যের জন্য শিক্ষা, জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে সমতা এবং ন্যায়, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এটা প্রতিষ্ঠা করতে পারে আমাদের দেশের ক্ষেত্রে একমাত্র সেই হাতিয়ার হবে শিক্ষা। তাহলে সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠাই শিক্ষার একমাত্র হাতিয়ার। এটা কোথায় বলা হয়েছে? রামমূর্তি কমিটির রিপোর্টে, যে সামাজিক ন্যায় এবং তোমার যে সমতা প্রতিষ্ঠা করতে পারে একমাত্র শিক্ষা। শিক্ষাকে সেভাবে আমাদের কি করতে হবে? গড়ে তুলতে হবে। এর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে প্রথমেই যেটা কমিশন বললো যে অনেক সুপারিশ করেছে, কয়েকটি এর মধ্যে হাইলাইটস করবো আমরা। প্রথম যেটা বলেছে কমন স্কুল ব্যবস্থাকে তোমার যে শক্তিশালী করা। কমন স্কুল আমরা দেখেছি তোমার যে পরপর বলেছে, জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, তার আগের থেকে এটা কোঠারি কমিশনেও বলা হয়েছিল। বলছে কমন স্কুল ব্যবস্থাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কিভাবে? বলছে যে বিভিন্ন জায়গায় যে কমন স্কুল রয়েছে আরো বেশি স্থাপন করতে হবে এবং সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা তারা আরো বেশি কমন স্কুল প্রতিষ্ঠা করবে এবং সেগুলো ডেভেলপ করবে। কমন স্কুলে কি হবে? জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সমস্ত কিছু নির্বিশেষে একটা একরকম পাঠ্যক্রমের মধ্যে দিয়ে সবলের মধ্যে একটা কি জাতীয় সংহতি গঠনের স্থাপন করতে, এবং যেহেতু ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা হবে আমার শিক্ষার একমাত্র লক্ষ্য, সেই জন্য বলা হয়েছে যে কমন স্কুল ব্যবস্থার কিন্তু খুব তোমার বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে। নেক্সট যেটা দেখো, প্রত্যেকটা রিপোর্টই তো ইম্পর্টেন্ট, তার মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু আছে, সেগুলো আগে বলবো। বলছে আমাদের দেশে আঞ্চলিক বৈষম্যটা খুব বেশি, সেটা গ্রাম থেকে শহরে বলো, উন্নত এলাকা থেকে অনুন্নত এলাকা বলো, এই আঞ্চলিক বৈষম্য শিক্ষা ক্ষেত্রে খুব বেশি। একটা শ্রেণীর মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে, অধিকার পাচ্ছে, আর একটা শ্রেণীর মানুষ কি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা সেভাবে শিক্ষার সুযোগ পেয়ে উঠছে না। এই আঞ্চলিক বৈষম্যটাকে দূর করতে হবে। এই যে জায়গা ভেদে কোথাও শিক্ষার অধিকার খুব বেশি, যেটা জাতীয় শিক্ষানীতি 1986 কিন্তু বলা হয়েছিল যে গ্রামের প্রতিভাবান শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না, তাদের জন্য সে নবোদয় বিদ্যালয়। কিন্তু এক্ষেত্রে রামমূর্তি কমিটিও বললো যে আঞ্চলিক বৈষম্যটা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। দুর্ভাগ্যবশত আজও আমরা সেটাকে জিরোতে নিয়ে আসতে পারিনি, তফাৎটা অনেকটাই বেশি রয়েছে। তোমরা যারা অনেকেই গ্রাম মফস্বলে আছো তারা জানো, আমি গ্রামে বেড়ে ওঠা ছেলে, জানি যে আমাদেরকে ঠিক কতটা শুধুমাত্র একটা ইনস্টিটিউশনে পৌঁছানোর জন্য, একটা প্রত্যন্ত গ্রাম থেকে সে ব্যারাকপুর সন্ন্যনাথ কলেজে পৌঁছে এডুকেশন অনার্স পড়া যে কতটা ডিফিকাল্ট ছিল। এইরকম আমি তো তাও মনে করি খুব সাধারণ, আমার থেকে অনেক 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 শত গুণ পরিশ্রম করছে ছেলে মেয়েরা। ফলে তারা যে সুযোগটা পাওয়াটা একটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। ফলে এটার কথা বলেছে সামাজিক ক্ষেত্রে যে সাম্য ন্যায় প্রতিষ্ঠা করবো, তাহলে আঞ্চলিক বৈষম্য আগে দূর করতে হবে, এটা না হলে কিন্তু হবে না। তারপরে
নেক্সট যেটা বলেছে 3 নম্বরে নারী শিক্ষা। কমিটি বললো যে আমাদের নারী শিক্ষার প্রসার না ঘটাতে পারলে কিসের ইকুয়ালিটি, তাই তো? যদি আমি সমাজের, বারবার বলেছি যে সমাজের হচ্ছে ডানা দুটো পাখির মতন, ডান পাখির যেমন দুটো ডানা থাকে, সমাজের দুটো ডানা, একটা মহিলা একটা পুরুষ, নারী পুরুষ। আমি নারী বার একটা ডানাকে বাকি রেখে পাখিকে ওড়ানোর ব্যর্থ চেষ্টা করব, সেটা কখনো সাকসেস হতে পারে না। এই রামমূর্তি কমিটি বলেন সমাজে ইকুয়ালিটি, সাম্য, ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছি, নারী শিক্ষাকে বাদ দিয়ে এটা ইম্পসিবল। তাই নারী শিক্ষার ব্যাপারে তাদের উপযোগী পাঠ্যক্রম, তাদের জন্য বিদ্যালয়, তাদেরকে আরো বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে। নেক্সট যেটা বলেছে 4 নম্বরে, তোমার যে মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশন, এইটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই মূল্যবোধের শিক্ষার অভাবেই আজকে আমাদের এত অধঃপতন। আমরা যেটুকু শিক্ষা অর্জন করছি সেটাও তো একটা লোকাল ট্রেনের বা গরুর গাড়ির স্পিডে, আর মূল্যবোধের দিক থেকে আমরা নামছি একদম বুলেট ট্রেনের গতিতে, যার ফল আমরা টের পাচ্ছি সমাজে হাতে হাতে। ফলে মূল্যবোধের শিক্ষাটার গুরুত্বর কথা কিন্তু আমাদের এই রামমূর্তি কমিটি বলেছে যে মূল্যবোধ, ভ্যালু, যাতে শিক্ষার্থীদের মধ্যে ভ্যালু কনসেপ্টটা তৈরি হয়, এডুকেশনের মধ্যে মূল্যবোধ থাকবে। আমরা তো সেই সেই শিক্ষাটা দেই না। আমাদের সিস্টেমে শুধু পড়ো নম্বর পাও, পড়ো নম্বর পাও, কত পার্সেন্ট, 90% কম তো গালাগালির সমান হয়ে যাচ্ছে। এই যে একটা মাথায় আমরা ঢুকিয়ে দিয়েছি ইঁদুর দৌড়, এটার থেকে বেরিয়ে আসার কথা বলেছে। দুর্ভাগ্যবশত এটা আমরা পারিনি, দিন দিন এটাকে আরো বাড়িয়ে তুলেছি। এটাই বলেছে মূল্যবোধ, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা নৈতিক কাজ, কোনটা অনৈতিক কাজ, ছেলে মেয়েদের মধ্যে এটা আমরা কেন তৈরি করতে পারছি না? সে মূল্যবোধের শিক্ষাটাই আমরা দিই না, এই জন্য বলেছে মূল্যবোধের শিক্ষা। নেক্সট কি হচ্ছে, বলেছে প্রাথমিক শিক্ষার উন্নতি। এই প্রাথমিক শিক্ষা বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? কমিশন কিন্তু এখানে তুলে এনেছেন সংবিধানের 45 নং ধারায়। 45 নং ধারায় কি বলা হয়েছে? দেশের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এখানে কমিশন বলছে শুধু ওই 6 থেকে 14 দেখলে হবে না, মোটামুটি জন্মের পর থেকে আমার শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই জন্য কমিশন ইসিসিই, কমিশন না, এটা কমিটি, ইসিসিই যেটা আছে বলেছিলাম তো, জাতীয় শিক্ষানীতিতে বলেছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটাকে কি করতে হবে? স্ট্রং বা শক্তিশালী করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু এখানে কি করা যাবে? ইসিসিতে শৈশবের শিক্ষা দিতে হবে। আর যেটা তোমার যে বলেছে একত্রে প্রাথমিক শিক্ষার উন্নতির সাথে সাথে এসইউপিডব্লিউ এর ডেভেলপ করতে হবে। এসইউপিডব্লিউ মানে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যেটা জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছিল সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, অর্থাৎ হাতে কলমে কাজের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, সেটাকে মানে বাড়ানোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট যে সুপারিশটা বলবো, এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা সুপারিশ, এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। কি বলছে? বলছে শিক্ষাকে একটি ফান্ডামেন্টাল রাইটে পরিণত করতে হবে। ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার। আমরা জানি শিক্ষা এখন আমাদের মৌলিক অধিকার এসছে অনেক পরে, কিন্তু শিক্ষা কিন্তু আমাদের মৌলিক অধিকারে ছিল না। বলছে শিক্ষাকে আমি 45 নং ধারায় বলেছি অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, এটা না করে ডিরেক্ট এটাকে রিপোর্ট করলো কমিটি যে শিক্ষাকে মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা মানুষের অধিকার, একটা নাগরিক শিক্ষা পাবে, স্টেট, রাষ্ট্র, সিস্টেম দায়ী থাকবে তাকে শিক্ষার পৌঁছে দেওয়ার, শিক্ষার আঙ্গিনে নিয়ে আসার। কখন বাধ্য থাকবে? এটা যখন মৌলিক অধিকার, আমার অধিকার আমি পাবোই। এখন শিক্ষাটাকে ফান্ডামেন্টাল রাইটে পরিণত করার সময় এসেছে, সেটার কথা বলেছে। তাহলে কোথায় শিক্ষাকে প্রথম তোমার যে মৌলিক অধিকারের কথা বলা হলো, এটাকে বলা হলো কিন্তু রামমূর্তি কমিটি 1990 সালে। এবার যেটা আসছে 5-6 বলেছি, এবার 7 নম্বর, এর আন্ডারে আবার 2-1টা পয়েন্ট বলবো, এটা রেডি করছি আমি। নবোদয় বিদ্যালয়, স্পেলিং ভুল হয়েছে। এই নবোদয় বিদ্যালয় নিয়ে কমিটির কিন্তু বেশ কিছু সুপারিশ রয়েছে। বলছে নবোদয় বিদ্যালয়গুলোকে ঢেলে নতুন করে প্রতিষ্ঠা করার আর দরকার নেই। ইতিমধ্যেই এই 90 সালের মধ্যেই কিন্তু দেশে 261টি নবোদয় বিদ্যালয় তৈরি হয়ে গেছিল। কটি? 261টি। বলছে আর নতুন করে নবোদয় বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন নেই, এবং এই নবোদয় বিদ্যালয়গুলো পরিচালনা রাজ্য সরকারের উপর ছেড়ে দিতে হবে। তাহলে কোথায় নবোদয় বিদ্যালয়গুলোকে রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে? রামমূর্তি কমিটি। এতদিন তো কেন্দ্রীয়, এখনো যদি সিবিএসই বোর্ডেই পরিচালিত হচ্ছে, কিন্তু বলছে এটাকে আর কেন্দ্র সরকার এতগুলো
ব্যবস্থার দায়িত্ব নিয়ে দরকার নেই, এগুলো ধীরে ধীরে কি করো, রাজ্য সরকারের তোমার যে মধ্যে ছেড়ে দাও। আর এই নবোদয় বা পেস সেটিংকে আরো বিস্তৃত করে তুলতে হবে। এই জেলায় একটা করে স্কুল করে কিছু হবে না, বিস্তৃত করে এই আবাসিক বিদ্যালয় না রেখে নর্মাল কমন স্কুলকে আরো গুরুত্ব দিতে হবে। কমন স্কুলের কথা আমরা পড়েছি, প্রথমেই বললাম যে যেখানে সব ধরনের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে, কমন স্কুলকে আরেকটু ডেভেলপ করে নবোদয় বিদ্যালয় তৈরি করতে 2-3 কোটি টাকা খরচ হয়েছে একটি বিদ্যালয় তৈরি করতে। জেলায় মাত্র একটি বিদ্যালয় তৈরি করে কত পাবে শিক্ষার্থীরা সুযোগ পাবে? এই জন্য বেশি সংখ্যক কমন স্কুল, আবাসিক দরকার নেই, ডে স্কুল, দিনের বেলা আমরা যেমন যাই 10টা 10:30 আবার চলে আসি 4:30, সেরকম ডে স্কুল তৈরি করে নবোদয় বিদ্যালয় তৈরি না করে কমন স্কুল সিস্টেমের কথাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট আমাদের 7টা হলো, 8 নম্বরে আসছি। 8 নম্বরে যেটা আমরা বলবো বলতে কমিটি বলেছে, সেটা হচ্ছে বৃত্তি শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এই বৃত্তি শিক্ষার ব্যাপারে কিন্তু এই 8, 9, 10 অনেক কটা পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথমেই যেটা কমিশন বলেছে 9 থেকে 12, দেখো এইগুলো কিন্তু ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দেবে, তোমরা বারবার বলছি আমি একটা কথা সবসময় বলে, আমার ক্লাসকেই ফলো করতে হবে, আমি সর্বেসর্বা সেটা নয়, যেখানে সোর্স থেকে তথ্য পাওয়া সংগ্রহ করো, কিন্তু সব তথ্যগুলো চেষ্টা করো। 9 থেকে 12 অর্থাৎ টোটাল মাধ্যমিক, কারণ আমরা জানি মাধ্যমিকের দুটো ভাগ, নবম দশম নিম্ন মাধ্যমিক জাতীয় শিক্ষানীতিতে বলেই দেওয়া হচ্ছে, এবং 11 টুয়েলভ উচ্চ মাধ্যমিক। বলছে 9 থেকে 12 এখানে কি করতে হবে, সাধারণ আর বৃত্তি শিক্ষার একটা সমন্বয় করে পাঠ্যক্রম করতে হবে। সাধারণ শিক্ষা আর কি শিক্ষা, বৃত্তি শিক্ষা, এই দুটোর একটা কি করতে হবে, সমন্বয় করতে হবে, দুটোকে মেলবন্ধন করে একটা পাঠ্যক্রম করে সেই কোর কারিকুলামটাকে শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে। তার আলাদা করে বৃত্তি শিক্ষা অনেকে গ্রহণ করতে চাইছে না, অনীহা চলে আসছে। এই জন্য কিছু বৃত্তিমূলক, কিছু সাধারণ, দুটো নিয়ে একটা প্যাকেজ হবে। এখন বিভিন্ন জায়গায় কোর্স করতে গেলে প্যাকেজের গল্প আসে না, প্যাকেজ, সেটাকে কোর কারিকুলাম বলছে সে, যদিও কোর কারিকুলাম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার আছে কোথায়, কোর কারিকুলাম আছে হচ্ছে মুদালিয়ার কমিশনে, কিন্তু এইখানে সেই রকম অনুকরণ বলছে একটা কোর কারিকুলাম এমন থাকবে, তাহলে সাধারণ শিক্ষার সাথে সাথে বৃত্তি শিক্ষাটাও ছেলে মেয়েদের জানা হয়ে যাবে, এটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া তোমার যেটা কোঠারি কমিশনের কথাটাই জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল, আরেকটা যেটা এক্ষেত্রে বলা হয়েছে যে কর্ম অভিজ্ঞতা, ওয়ার্ক এক্সপেরিয়েন্সের কথা বলেছিল না কোঠারি কমিশন প্রত্যেকটা ক্ষেত্রে, সেটাকে তো গ্রহণ করেছে জাতীয় শিক্ষানীতিতে। বলছে কর্ম অভিজ্ঞতা এবং এই যে তোমার সামাজিক উপযোগিতামূলক বিষয়, এইটা হচ্ছে এখনকার সময় অর্থহীন, এটা অর্থহীন। কর্ম অভিজ্ঞতা এবং সামাজিক উপযোগিতা যে বিষয়, সেটাকে অর্থহীন করে দিই। একটু আগে কিন্তু সামাজিক উপযোগিতার কথা আমরা বললাম, SUPW, এখানে বলছে এটাকে আরো ডেভেলপ করতে হবে, শুধু শুধু কর্ম অভিজ্ঞতা বলে কিছু হবে না, এটাকে আরো বেশি যদি ডেভেলপ করা যায় তবেই বাস্তবে উপযোগী হবে। যেভাবে চলছে এটাকে সমর্থন করা যায় না, ঠিক আছে? এছাড়া আরেকটা যেটা বৃত্তি শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ করেছে, সেটা হচ্ছে 10 নম্বরে, বৃত্তি শিক্ষার ক্ষেত্রে তাত্ত্বিক মানে থিওরি ও তোমার যে ব্যবহারিক বলে ভুল হবে, উৎপাদনশীলতা, এই দুটোর মধ্যে একটা সমন্বয়ের কথা বলা হয়েছে। প্রথমে তো এখানে দেখলাম বৃত্তি শিক্ষার ক্ষেত্রে সাধারণ বৃত্তি, এবার বলছে উৎপাদন, প্রোডাক্টিভিটি, যেটা সেই উৎপাদনশীলতার সাথে কি করতে হবে, থিওরিটিক্যাল যে বিষয় আছে, এই দুটোর একটা মেলবন্ধন করতে হবে। এই দুটোর মেলবন্ধন করতে পারলে তবেই বৃত্তি শিক্ষা আরো বেশি কার্যকরী হবে, ঠিক আছে? এইবার আরেকটা যেটা মাধ্যমিক শিক্ষা স্তরে বৃত্তি শিক্ষা, এই পয়েন্টটা কিন্তু আরো ইম্পর্টেন্ট বলেছে, 11 নম্বরে বলছে ওটা, বলছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বৃত্তি শিক্ষায় কিছু মডিউল চলবে। মডিউল মানে কতগুলো সাবজেক্টের কম্বিনেশন থাকবে, শিক্ষার্থীরা তার পছন্দ অনুযায়ী মডিউল তোমার যে চয়েস করবে, কোন স্তর, উচ্চ মাধ্যমিক স্তরে যে যদি মনে হয় আমি এই মডিউল পড়বো না অন্য মডিউল পড়বে, সেই সুযোগ থাকবে। তাহলে মডিউলের কথা বৃত্তি শিক্ষায় কোথায় বলা হলো, রামমূর্তি কমিটিতে। এইবার মডিউলের সাথে সাথে বলছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃত্তি শিক্ষায় ওপেন ডিস্টেন্সের সুযোগ বাড়াতে হবে। ওপেন অ্যান্ড ডিস্টেন্স যে শিক্ষা আছে তার সুযোগ, অর্থাৎ দূরবর্তী শিক্ষা এবং মুক্ত শিক্ষার মধ্যে বৃত্তি শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। এতদিন অব্দি এই সুযোগটা ছিল না, শুধুমাত্র থিওরিটিক্যাল বিষয়গুলোই পড়া যেত। বলছে বৃত্তি শিক্ষাকে, জেনারেল এডুকেশনের বাইরে বৃত্তি শিক্ষাকে যা উচ্চ শিক্ষা গ্রহণ করতে যায়, সেখানে ওপেন ডিস্টেন্সে করা যায় কিনা সরকারকে সেটা তোমার যে ভেবে দেখার প্রয়োজন আছে।
11টা হলো, আরো 2-3টে বলবো। 12 নম্বরে বলছে বৃত্তি শিক্ষার সাথে সাথে কারিগরি, একই জিনিস যদিও। 12 নম্বরে যেটা বলছে যে কারিগরি শিক্ষায় যে স্বনির্ভরতার কথা বলা হয়েছে, এটাকে সমর্থন করেছে। কারিগরি শিক্ষায় স্বনির্ভরতা মানে বলেছে কারিগরি শিক্ষায় যা উৎপাদন হবে সেটা বিক্রি টিক্রি করে, সে গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মতন একটা কনসেপ্ট, বিক্রি বাট্টা করে টোরে সেই দিয়েই ওর সংসার খরচ চলবে, মানে ওই শিক্ষার খরচ চলবে, এইরকম একটা বিষয়ের কথা বলেছে। তোমার জাতীয় শিক্ষানীতি, সেটা কিন্তু রামমূর্তি কমিটি সমর্থন করেছে। হ্যাঁ, যে কোনো পয়সা নিয়ে সেটাকে সমর্থন করাই যায়, সমর্থন করেছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। নেক্সট, আর্থিক সংস্থানের ক্ষেত্রেও কিন্তু কমিশন কমিটি যেটা বলেছে যে ধীরে ধীরে এই 6%, দেখো কবে থেকে টানাটানি চলছে 6% নিয়ে, অর্থাৎ মোট যে আমাদের জিডিপি, মোট বাজেটের 6% কি করতে হবে আমাদের, তোমার যে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করতে বলছে, একদিনে না হলে এটাকে ধীরে 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 কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এবার হচ্ছে শিক্ষার্থীদের বা শিক্ষা ক্ষেত্রে বেতন, এটা কিন্তু শিক্ষকদের বেতনের কথা নয়, শিক্ষাকে বলছে মাধ্যমিক স্তর পর্যন্ত ছেড়ে দিন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে বেতন আছে, শিক্ষার্থীদের কিছু বেতন দিতে হয় কলেজ ইউনিভার্সিটি, তোমরা হয়তো টিউশন ফিস দিয়েছো, আমরাও দেখেছি তখন দিতে হয়েছে। হচ্ছে বেতনটা খুব খুব মিনিমাম, একদমই কম, এতে করে হয় না। কি করতে হবে, কিছুটা করে বেতনটাকে ইনক্রিজ করতে হবে, কিছুটা বেতন বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থীদের কাছে একটুখানি আরেকটু বেশি টিউশন ফিসের ব্যবস্থা করতে হবে। আর নেক্সট যেটা বলেছে, যে সমস্ত শিক্ষার্থীরা তোমার যে বেতন দিতে পারছে না বা টাকার জন্য উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের এডুকেশনাল লোনের ব্যবস্থা করতে হবে। কারা দেবে এই লোন? এই লোন দেবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কি করবে, এই উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের এডুকেশনাল লোন বা শিক্ষা ঋণের ব্যবস্থা করবে। আমরা জানি এখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষায় শিক্ষা ঋণের ব্যবস্থা আছে, চাকরি পাওয়ার পর বা তার পরবর্তীকালে কি করতে হয়, সেই টাকাটাকে শোধ করতে হবে, তবে শিক্ষা ঋণের ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে। এছাড়া যারা মেধাবী শিক্ষার্থী, তাদের জন্য যেটা বলা হয়েছে, বৃত্তি প্রদানের ব্যবস্থা করা, অর্থাৎ তাদেরকে যেন বিভিন্ন রকম ভাবে স্টাইপেন্ড দেওয়া যায়, তাদেরকে বিভিন্ন রকম ভাবে আর্থিক সহায়তা করা যায়, সেটার কথা কিন্তু জাতীয় শিক্ষানীতি যে রিভিউ কমিটি, রামমূর্তি কমিটি, তারা বলেছে। এইগুলো মোটামুটি আচার্য রামমূর্তির কমিটির নেতৃত্বে যে কমিটি, যেটা 1990 সালে তৈরি হয়েছিল মে মাসে, এবং ডিসেম্বরে 26শে ডিসেম্বর সরকারের কাছে রিপোর্ট জমা দেয়। 1991 9 জানুয়ারি সেটা পার্লামেন্টে পাস হয়, এবং সেখানে কি করা হলো, শিক্ষার মধ্যে সামাজিক ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠাকে প্রাধান্য দেওয়া হলো। পেস সেটিং বা নবোদয় বিদ্যালয়ের সংখ্যাটাকে কন্ট্রোল করে কমন স্কুলের উপর গুরুত্ব দেওয়া হলো, শিক্ষাকে একটা ফান্ডামেন্টাল রাইটে পরিণত করার কথা বলা হলো। এই যে বিভিন্ন দিকগুলোকে আলোচনা করা হলো, এর পরবর্তী ক্লাসে আমরা যে প্রোগ্রাম অফ অ্যাকশন আছে রিভিউ, সেটা এবং অশোক মিত্র কমিশন আমাদের সিলেবাস রয়েছে, সেটা আলোচনা করব। এবং তার পরবর্তীতে তোমরা ইভ্যালুয়েশন আর মেজারমেন্ট নিয়ে প্রচুর রিকোয়েস্ট এসেছে, ক্লাস অবশ্যই আমি সেখানে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে পাশে থাকবে।